স্যার আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ স্যার। স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, স্ক্রিন দেখতে পেলে আমরা আজকে আলোচনায় চলে যাব। আমি আপনাদেরকে ফুল শিডিউল দিয়ে দিতাম আজকে, কিন্তু আমাদের এখানে ওয়েদার খারাপ, প্লাস একটু বন্ধের মধ্যে আমার নিজের একটু কাজ ছিল, যার কারণে আমি আপনাদেরকে ফুল শিডিউলটা দিতে পারতেছি না, মানে দেই নেই। তো আজকে আপনাদের প্রথম ক্লাস যেটা হবে ভাইবার প্রাথমিক আলোচনা। আমরা একদম সোজা ভাষায় চলে যাই। ভাইবাটা আসলে কি? আমরা একটু সহজ ভাষায় বলার চেষ্টা করি। ভাইবাটা হলো এমন একটা কিছু যেখানে সরাসরি আপনি যারা ভাইবা নেবেন, অর্থাৎ ভাইবা বোর্ড বলি আমরা, সেই ভাইবা বোর্ডের সামনে উপস্থিত হবেন এবং ভাইবা বোর্ড আপনাকে বোঝার চেষ্টা করবে আপনার ব্যক্তিত্ব, আপনার যে পরিবেশ, যে বিরূপ পরিবেশে আপনি কিভাবে সাড়া দেবেন সেগুলো, এবং সার্বিকভাবে আপনি যে পদের জন্য ভাইবা দিচ্ছেন সেই পদের জন্য আপনি কতটুকু উপযুক্ত বা কতটুকু দক্ষ, এটা তারা বোঝার চেষ্টা করবে। আচ্ছা, তো আপনাদের যে ভাইবা আছে সেই ভাইবার মান বন্টনে আমি একটু চলে যাই। আপনাদের ভাইভাতে যে এমসিকিউ বা লিখিত যেটা শিক্ষাগত যোগ্যতা হলো 12, অর্থাৎ 20 মার্কের যে ভাইভা হবে সেই 20 মার্কে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে 12, আর মৌখিক পরীক্ষায় থাকবে 8, তাহলে ন্যূনতম তার 40 পেতে হবে, 3.2 অর্থাৎ 4 পেতে হবে। এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা সবাই এই মার্কসটা পাবেন, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আর এআই নিয়ে যে কথাটা আমরা বলছিলাম সেই কথাটা এআই এখন আর হবে না। তো ভাইবা বোর্ডে আপনারা কি করবেন আর কি করবেন না আমি একটু সবার আগে সেটা দেখে আসব। ভাইবা বোর্ডে আপনারা যেটা করবেন আর যেটা করবেন না। ভাইবা বোর্ডে মার্জিত এবং পেশাদার পোশাক আপনাদেরকে পরতে হবে। অর্থাৎ আপনি যেই পোশাকটাই পরুন সেই পোশাকটি যেন মার্জিত হয় এবং সেই পোশাকটি যেন পেশাদার একটি পোশাক হয়, অর্থাৎ আপনার সাথে মানানসই পোশাক যেন হয়। আচ্ছা, গেল কোথায়? খুরশিদ স্যার কি আবার জয়েন হইতে চাইতেছে? আচ্ছা, অর্থাৎ সেই পোশাকটি যেন মার্জিত হয়। এখন আপনার সাথে মানানসই মার্জিত পরিষ্কার এবং ইস্ত্রি করা ফর্মাল পোশাক পরুন, উগ্র রং বা অতিরিক্ত পারফিউম এড়িয়ে চলুন। ঠিক আছে, এটা 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 করা যাবে, মানে আপনাদের অ্যাজ ইউজুয়াল যে পোশাক পরেন সেই পোশাকের মধ্যে একটু শালীন পোশাক, সেই পোশাকের মধ্যে একটু যেন ফর্মাল পোশাকটা যেন হয়, কারণ ফর্মাল পোশাকটা ভাইবার একটি ফর্মাল পোশাক আছে। সম্মানিত শিক্ষক যারা আছেন আপনারা শার্ট প্যান্ট পরবেন এবং শু পরবেন। শ্যুটা শ্যুটা অবশ্যই কালো রঙের হলে ভালো। আর টাইয়ের যে বিষয়টা, যেহেতু আপনারা একটা প্রতিষ্ঠান প্রধান পদে ভেবে দিতে যাচ্ছেন, সুতরাং টাইটা আপনারা পরতে পারেন এবং টাইটা পরা উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে আপনারা সাদা পোশাক, কালো প্যান্ট এবং এর সাথে আপনারা টাইটা পরতে পারেন। আর হাফ শার্ট পরা যাবে না, ফুল শার্ট পরতে হবে। সাধারণত হাফ শার্টের সাথে অনেকে টাই পরার একটা প্রবণতা দেখা যায়, এই হাফ শার্টের সাথে টাই পরবেন না। অর্থাৎ হাফ শার্টের সাথে টাই পরলে সেটা একটু মানানসই দেখায় না। হাত ঘড়ি পরতে পারেন, হাত ঘড়ি পরলে এটা ব্যক্তিত্বের সাথে যায়। তবে বেল্ট যেটা পরবেন সেই বেল্টটা যেন নতুন না হোক, কিন্তু ছেঁড়া ফাটা যেন না হয়। আর হাত ঘড়ি যেটা পরবেন সেটা নতুন না হোক, দেখতে মানে একদম সুন্দর এরকমটা দরকার নেই, কিন্তু মোটামুটি যেন মানানসই হয়। ভদ্রভাবে প্রবেশ এবং অভিবাদন। আপনি যখন প্রবেশ করবেন তখন সেই রুমটা ছোট হতে পারে, আবার সেই রুমটা একটু বড় হতে পারে। আমার অভিজ্ঞতা যেটা বলে যে এর আগে এনটিআরসি এর যে ভাইভাগুলো হয়েছে সেই ভাইভাগুলোতে মোটামুটি একটু ছোট্ট রুমে ভাইভা হয়েছে। সেই রুমগুলো মোটামুটি মানে মিডিয়াম সাইজ রুম, খুব একটা বেশি বড়ও না, খুব একটা বেশি ছোটও না। আবার কখনো কখনো দেখা যায় যে বড় হল রুমের মতো রুমে ভাইভা হয়। তো বাবা ভাইভা বোর্ডে যখন আপনি প্রবেশ করবেন কেউ একজন আপনাকে দরজা খুলে দিতে পারে, অথবা আপনি দরজা খুলবেন। দরজা খোলার পরে খুব সাবধানে খুলবেন যেন খুব একটা বেশি শব্দ না হয়। এটার নিয়ম, ইন্টারন্যাশনাল বা ইউনিভার্সাল নিয়ম হচ্ছে ভাইভা বোর্ডে যখন আপনি প্রবেশ করবেন দরজা খোলার পর আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম, সবাই যেন শোনে। এরপরে আপনি ভেতরে আসার অনুমতি চাইবেন, স্যার আসতে পারি? তারা বলবেন যে হ্যাঁ আসুন। আচ্ছা, তো আসতে পারি, তারা বলবেন আসুন। আপনি রুমে প্রবেশ করলেন,
রুমে প্রবেশ করার পর আপনি ভাইবা বোর্ডের চেয়ার মানে যে চেয়ার ওইখানে চলে যাবেন। সাধারণত ভাইবা বোর্ডে একজন চেয়ারম্যান এবং ওনার সাথে আরও দুইজন থাকেন। তো চেয়ারম্যান সাধারণত মাঝামাঝি জায়গায় থাকেন। এখন আপনাদের বেলায় চেয়ারম্যান হবেন সরকারি কর্মকর্তা যদি হন তাহলে উপসচিব পদমর্যাদার অথবা ন্যূনতম সহযোগী পদমর্যাদার, সহযোগী অধ্যাপক পদমর্যাদার একজন সম্মানিত স্যার আপনাদের চেয়ারম্যান হবেন। তো আপনার মূল আই কন্ট্যাক্টটা থাকবে এই চেয়ারম্যানের সাথে, অর্থাৎ চেয়ারম্যান মহোদয়ের দিকে আপনার আই কন্ট্যাক্টটা হবে। এরপরে তারা যদি বসতে বলেন আপনি তো ধন্যবাদ দিয়ে বসবেন, ধন্যবাদ স্যার। এরপর মেরুদণ্ড সোজা রেখে আত্মবিশ্বাসের সাথে বসুন। আপনারা যদি স্ক্রিনে দেখেন আমাকে তাহলে দেখতে পাবেন ঠিক এভাবে বসবেন। হাত ইচ্ছে করলে আপনি আপনার হাঁটুর উপরে রাখতে পারেন অথবা এভাবে টেবিলের উপরে রাখতে পারেন। আপনাদের মাইক্রোফোনটা অফ করে নিন, মাইক্রোফোনটা অফ করে নিন, আপনাদের মাইক্রোফোনটা অফ করে নিন। আর স্যার এই যে আপনারা যে অনলাইনে ক্লাস করছেন স্যার, এটাও কিন্তু আপনাদের একটা ভাইবা, এটাও কিন্তু আপনাদের একটা ভাইবা বোর্ডে এরকম করে দিতে পারে আপনাকে যে আমরা একটা মিটিং ক্রিয়েট করলাম, আপনি এই মিটিংয়ে কীভাবে জয়েন করবেন। তো আপনারা সবাই জয়েন করতে পারছেন, এটা আমি মনে করি যে সবাই জয়েন করতে পেরেছেন নিজে নিজে। কেউ হয়তো অন্য কারোর সহযোগিতা নিয়েছেন। এই কাজটা মানে একটু নিজে নিজে করার চেষ্টা করবেন। এটা গেল। এরপরে এসে মেরুদণ্ড সোজা রেখে বসবেন। কি সবাইকে অ্যাডমিট দেওয়া হয়েছে? কী নাম, কী নাম, কী নাম ওনার? আবার জয়েন, আবার রিকোয়েস্ট। আচ্ছা, তো এখন ভাইবা বোর্ডে আমাদের অনেকেরই থাকে, মানে কিছু মুদ্রা দোষ থাকে যেগুলোকে আমরা ম্যানারিজম বলে। হাত কাঁপানো, পাও কাঁপানো, এগুলো করা যাবে না। অনেক সময় আমরা বসলে এরকম টুং 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 করে, বসতে বললে এরকম বসে ফেলে, বসতে বললে এরকম বসে এরকম হাত কাঁপাই। আর একদম টেনশন নেবেন না ভাইবা বোর্ডে, টেনশন একদমই নেবেন না। আপনাদের যদি কারোর টেনশন এসে থাকে, সেই টেনশন আপনারা কীভাবে দূর করবেন সেটা আমি বলে দিচ্ছি, একটু পরেই আমি বলবো যে আপনারা মোটেও টেনশন করবেন না, মোটেও আপনার কোনো টেনশনই করবেন না, সে টেনশন কীভাবে আমরা ভাঙাবো, সে মুদ্রা দোষগুলো একটু দূরে রাখবেন। আর আপনাদের ফাইলের যে বিষয়টা, সাধারণত আপনাদের কাগজপত্র সামনে জমা দিতে হয়। সেই কাগজপত্রগুলো অনেক সময় নিয়ে নেন তারা ভেতরে, এবং আপনাকে যখন ডাকেন আপনার সাথে সাথে ওই ফাইলটা ভাইবা বোর্ডের কাছে তারা দিয়ে দেন। আবার কখনো কখনো আপনার কাগজপত্র চেক করে ফাইলটা আপনাকে দিয়ে দেয়, আপনি ভাইবা বোর্ডের সামনে সেটা উপস্থাপন করবেন। তো আপনি ধরেন এইটা আমার একটা ফাইল, আপনার স্ক্রিনে একটু দেখার চেষ্টা করেন। এটা আমার একটা ফাইল, এই ফাইলটা আমি নিয়ে যাব। এই ফাইলটা আমি নিয়ে যাওয়ার পরে এই ফাইলটা আমার সামনে থাকবে, ঠিক আছে? এবং আপনাদের এরকম দুইটি কলম থাকবে। এটা হচ্ছে টিচারদের আইডেন্টিটি। গলায় স্টেথোস্কোপ থাকলে যেরকম আমরা বুঝি যে ইনি ডক্টর, ঠিক একই রকমভাবে পকেটে যদি এরকম দুইটি কলম থাকে, আপনারা কি স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন? একটু কথাবার্তা বলবেন আপনারা, আমি শুধু কথা বলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এরকম দুইটি কলম থাকবে, এটা হচ্ছে আইডেন্টিটি আমাদের, ঠিক আছে? এরকম দুইটি কলম এভাবে রাখবেন, এটা হচ্ছে টিচারদের আইডেন্টিটি। দুটি কলম রাখবেন আপনাদেরকে, এবং কলমগুলো রাখার সময় একটু সাবধানে রাখবেন। যেমন একটা কলম আমার কাছে লাল কলম আছে, এটা হচ্ছে আমাদের প্রচলিত একটি কোম্পানির কলম, কিন্তু আরেকটি কলম আছে, এটা হচ্ছে আমার কোম্পানির মানে আমার প্রতিষ্ঠানের কলম। তো এরকম প্রতিষ্ঠানের কলম রাখবেন না, প্রতিষ্ঠানের কলম ছাড়া অন্য কলম রাখবেন। আমার প্রতিষ্ঠানের কলম রাখলেও সেটাও একটা ভালো একটা বিষয়, সেটা কীভাবে ম্যানেজ করবেন সেটা আমরা একটু পরে বলে দিচ্ছি। তো এইভাবে কলম রাখবেন এবং ফাইলটা এভাবে আপনি টেবিলের উপরে রাখবেন, ঠিক আছে? ফাইলটা টেবিলের উপরে রেখে আপনি টেবিলের উপরে হাত রেখে কথা বলতে পারেন, অথবা আপনি আপনার হাঁটুর উপরে হাত রেখে কথা বলতে পারেন। তবে হাঁটুর উপরে হাত রেখে কথা বলাটা এটা একটু বেশি সাবমিসিভ হয়ে যায়, অর্থাৎ আপনি একটু বেশি আত্মসমর্পণ করছেন এরকম একটা বিষয়। টেবিলের উপরে হাত রেখে কথা বলাটা এটা ইঙ্গিত করে যে আপনি যথেষ্ট কনফিডেন্ট, যথেষ্ট আত্মবিশ্বাসী। এগুলোর কিন্তু প্রত্যেকটা সাইকোলজিক্যাল দিক আছে স্যার, ভাইবা কিছুই না, সাইকোলজি শুধু। আপনি প্রশ্ন যদি একটারও উত্তর না পারেন আপনি ভাইভাতে টিকবেন, আপনি প্রশ্নের উত্তর সবগুলো পারলেও আপনি ভাইভাতে টিকবেন না। প্রশ্নের উত্তর এইখানে কিচ্ছু না, জাস্ট সাইকোলজি বোঝা, ঠিক আছে?
এবার আসি আপনার যে আপনার হাতের নখ পরিষ্কার থাকতে হবে। কারণ টিচার আমরা সবসময় পরামর্শ দিই বাচ্চাদেরকে যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। একজন শিক্ষককে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কি হবে? হবে না। আপনার হাতের নখ পরিষ্কার থাকতে হবে। আপনার মানে চুল একদম সুন্দর করে কাটা থাকতে হবে, দাড়ি সুন্দর করে কাটা থাকতে হবে, দাঁত সুন্দর করে পরিষ্কার থাকতে হবে। এবং যেহেতু আপনারা সবাই আমার সম্মানিত শিক্ষক, আসলে আপনাদেরকে এই বিষয়টা আমি এভাবে বলতে পারি না, কিন্তু ভাইবার বোর্ডের বিষয় যেহেতু, যদি কারো অন্য কোনো বিষয় থাকে, যেমন কেউ যদি সিগারেট খান বা যদি পান খান, চেষ্টা করবেন ওই দিন ভাইবা বোর্ডে ঢোকার আগে এগুলো না খেতে। আবার আরেকটা বিষয়, যেহেতু এটা আপনার অভ্যেস, যদি এটা আপনি না খান তাহলে তো ভাইবা বোর্ডে আবার ওই টেনশনেই, মানে ওই মানে কি বলবো আর, উইথ ডিউ রেসপেক্ট আপনাদের প্রতি যথাযথ সম্মান রেখে, যে ওইটা না খেলে আবার আপনি অস্থির হয়ে যাবেন। তো যাই হোক, যে বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে এসে আমরা আই কন্ট্যাক্ট। ভাইবা বোর্ড আমি তো বললাম আর কিছুই না। এরকম অজস্র ঘটনা উদাহরণ আছে, কেবলমাত্র হিংস্র বাঘের দিকে তাকানোর কারণে সেই বাঘ আক্রমণ না করে সে চলে গিয়েছে। এরকম অজস্র ঘটনা আছে। তাহলে মানুষের দৃষ্টিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে আই কন্ট্যাক্ট রাখতে হবে, অর্থাৎ ভাইবা বোর্ডের চেয়ারম্যান মহোদয়, তার সাথে আপনার আই কন্ট্যাক্ট রাখতে হবে। বাকি যে অন্যান্য সদস্যরা আছে তাদের দিকেও কন্ট্যাক্ট রাখতে হবে। যিনি প্রশ্ন করবেন আপনি তার দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর দেবেন, তার দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর দেবেন। আর অন্য অন্য বাকি যারা আছেন তাদের দিকেও আপনি প্রশ্ন উত্তর দেওয়ার সাথে সাথে তাকাবেন। ঠিক আছে? এই আই কন্ট্যাক্টটা আপনাদের ম্যানেজ করতে হবে। সত্যবাদিতা এবং বিনয়, আপনার ভিতরে বিনয় থাকতে হবে। দেখেন, বিনয় এমন একটা জিনিস, এমন একটা জিনিস বিনয়। আপনারা একটু মাইক্রোফোনটা অফ করুন, মাইক্রোফোনগুলো অফ করুন, আপনাদের মাইক্রোফোনগুলো দয়া করে অফ করুন, আপনাদের মাইক্রোফোনগুলো দয়া করে অফ করুন। আচ্ছা, বিনয় এমন একটা জিনিস, আপনি কারোর সাথে তর্কে আপনি যত ভালো তার্কিক হন না কেন, আপনি জিততে পারবেন না। তর্কে হয়তো জিতবেন, কিন্তু মানসিক দিক থেকে বা মেন্টালি আপনি তার সাথে তর্কে জিততে পারবেন না। তর্কে জেতার সবচেয়ে সহজ উপায় হলো তর্কে হেরে যাওয়া। যখনই আপনি হেরে যাবেন তখনই তর্কটা আপনি জিতে যাবেন। আর যদি আপনি চান যে এই তর্কটাতে আপনি আপনার প্রতিপক্ষকে পুরোপুরি বিধ্বস্ত করে দেবেন, আপনি তখন চুপ থাকবেন। দ্যাটস, মানে আমরা একটা কথা বলি যেটা, মানে এই কথাটা একটু কি তোমার সমস্যা, এই কথাটা ফিলসফিক্যাল দিক থেকে বা সাইকোলজিক্যাল দিক থেকে খুব গুরুত্বপূর্ণ কথাটা। সেই কথাটা হচ্ছে ঘৃণা মানে ভালোবাসার বিপরীত ঘৃণা নয়। ভালোবাসার বিপরীত হচ্ছে কাউকে অবহেলা করা বা চুপ থাকা। জাস্ট এই কথাটা খুব মানে গভীর একটি কথা, খুব খুব গভীর একটি কথা। অর্থাৎ আপনি যখন চুপ থাকবেন বা আপনি যখন বিনয়ী হবেন, আপনি দেখবেন যে অনেক কিছুই তখন আপনার পক্ষে চলে এসেছে। আমি ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি। আমি বিনয়ী কিনা সেটা আমি জানি না, কিন্তু মানে সবাই আমাকে আলাদা একটু স্পেস দেন শুধু এই কারণটাতে যে আমি কারোর সাথে তর্ক করি না। সাধারণ অবস্থায় কারোর সাথে আমি তর্ক করি না, এই কারণে সবাই আমাকে আলাদা একটা স্পেস দেন। আবার যখন তর্ক করি সেটা ভিন্ন বিষয়, সেটা আমি জেনে শুনে বুঝে করি। আবার মানুষ তো একটু রাগ হয়, রাগের কারণে অনেক সময় দেখা যায় যে করেও ফেলি তর্ক। কিন্তু যখন দেখি যে তর্ক আমি করে ফেলেছি একজনের সাথে, তখন আমি দেখি যে না, আমার এই স্পেসটা আমি আর পাচ্ছি না। তো আপনি সৎ থাকবেন, সত্যবাদী থাকবেন, আপনি স্পেস পাবেন। আর মনোযোগ দিয়ে শোনা, একটা জিনিস আপনারাও খেয়াল করবেন। আমি আবারও বলি যে ভাইবার বিষয়গুলো হচ্ছে সবগুলো মেন্টাল হ্যাক। আপনারা অন্য অন্য জায়গাতে ভাইবা দিয়েছেন বা অন্য অন্য জায়গাতে ভাইবার ক্লাস করেছেন বা আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, নিজেরাও অনেক ভাইবা নিয়েছেন, কিন্তু আমি আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো সাধারণত কেউ বলে না, এবং সেই কথাগুলো আপনারা কোনো বইপত্রেও পাবেন না। যেটা হচ্ছে যে আপনি আবার একজনের মন বা একজনের মনোযোগ যদি ধরে রাখতে চান বা তাকে যদি আপনি কনভিন্স করতে চান, তার সবচেয়ে ভালো উপায় হলো তার কথা শোনা। আপনি যত বেশি তার কথা শুনবেন, আপনি দেখবেন যে সে আপনার প্রতি তত বেশি কনভিন্স হচ্ছে, আপনার অনুরক্ত হয়ে যাচ্ছে। আর আপনি যদি সেটাতে সম্মতি যদি দেন, তাহলে দেখবেন যে আপনি পুরোপুরি তাকে মেন্টালি দখল করে ফেলেছেন। আপনি যতক্ষণ থাকবেন, সে দেখবেন যে আপনি কিছু পারলেন না, কিন্তু তার কথাগুলো আপনি শুনেছেন। দেন একটা প্রশ্ন আপনি পারলেন না, আপনি মেন্টালি তাকে কিভাবে এখন তাকে হ্যাক করবেন।
স্যার এই বিষয়টা আমার জানা ছিল না। তখন আপনি উত্তর দিলেন যে স্যার আসলে হ্যাঁ এই বিষয়টা, তখন তিনি বললেন যে এটা তো জানা উচিত ছিল। তাকে বললেন যে স্যার আসলে জানা উচিত ছিল, কিন্তু এই বিষয়গুলোতে একটু টাফ, আপনি যেভাবে বলছেন স্যার সেভাবে মানে মানে ওভাবে তো আর বলে না, যার কারণে আপনার কাছ থেকে আমার বিষয়টা যতটা সহজ মনে হয়েছে স্যার ওভাবে অতটা সহজ মনে হয় না। স্যার আপনি কি এই বিষয়ে কি আরেকটুকু কি বলবেন, তাতে আমার বিষয়টা বুঝতে সহজ হবে। আপনি কিন্তু ওনাকে হ্যাক করে ফেলছেন, ওনাকে বলতে বলছেন, জাস্ট শেষ, আপনার ভাইবা শেষ, উনি শেষ, ওই ভাইবা বোর্ডের ওই চেয়ারম্যান হোক, চেয়ারম্যান স্যার হোক, অন্যান্য সদস্যরা হোক, তারাও শেষ, সবাই শেষ। এরপরে যেটা হবে সেটা শুধু আপনার পক্ষে। সুতরাং বলতে যাবেন না, শুনবেন। একজন ভালো বক্তার থেকেও একজন ভালো শ্রোতা। আমরা যদি সক্রেটিসের কথা যদি বলি, গুরুদের গুরু বলা হয় তাকে, সক্রেটিস কিন্তু ভালো বক্তা, সেটা তো অবশ্যই, তিনি তো মানে গুরুদের গুরু তো আর এমনি এমনি হন নাই, গুরুদের গুরু, তিনি ভালো বক্তা তো অবভিয়াসলি, কিন্তু তার থেকেও ওনার যে পরিচয়টা আমাদের সামনে আসে না বা আমরা খোঁজার চেষ্টা করি না বা প্রথাগত বইপত্রে বলে না, সেটা হচ্ছে তিনি একজন ভালো শ্রোতা ছিলেন। তিনি শুনতেন মানুষকে। গ্রিসের মানে পথে ঘাটে তিনি মানুষদেরকে শুনতেন। এই যে তিনি মানুষদেরকে শুনতেন, তিনি বলে কিন্তু তার একটি অনুরক্ত বাহিনী তৈরি করতে পারেননি, কিন্তু তিনি শুনে তৈরি করেছিলেন। তার যে মানে যে বিশাল একটি সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছিল, সেটা কিন্তু মানে তিনি শ্রোতা হিসেবে সেটাকে তৈরি করতে পেরেছিলেন। তো সুতরাং আপনি মনোযোগ দিয়ে শুনবেন, মাঝে মধ্যে পজিটিভ ইঙ্গিত করবেন। তিনি যদি কিছু একটা ভুল বলেও থাকে, আপনার তো চাকরি, আপনি সেটাকে অ্যাভয়েড করে যান, দরকার নেই তার ভুল ধরার। ভুল ধরেই আপনি জিততে পারবেন, কিন্তু মাঝখান দিয়ে আপনার ভাইবাটা হবে না। আর হাসি খুশি এবং ইতিবাচক থাকা, ভাইবা বোর্ড 5 মিনিট, আপনি যথেষ্ট হাসি খুশি থাকবেন, আপনি যথেষ্ট ইতিবাচক থাকবেন। আবার এমনটা না যে সেটা ম্যানারলেস হয়, আবার এমনটা না যে সেটা ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে। তার মানে কি, আপনি ব্যক্তিত্ব বজায় রেখে হাসি খুশি থাকবেন, ইতিবাচক থাকবেন এবং সবসময় ভাইবা বোর্ডের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন। এখানে আমি আরেকটা কথা বলি, আপনাদের একটা ইগো প্রবলেম আসতে পারে, এটা আসাটাই খুব স্বাভাবিক। কারণ আমি এইখানে যখন ভাইবাটা যখন নিচ্ছি, মানে ভাইবা আপনাদের সাথে যখন আমি এই সেশনটা পরিচালনা করছি, তখন আমি বেশ কয়েকজনকে পেলাম, তারা খুব বড় বড় নামকরা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে। তো তাদের ব্যাচমেটরা অনেকেই এখন সচিব হয়ে গিয়েছেন, অনেকেই বড় বড় প্রতিষ্ঠানে বা বড় বড় পদে চাকরি করছেন। সেখানে একটা ইগো প্রবলেম চলে আসতে পারে যে এরা আমার কি ভাইবা নেবে। আর যারা ভাইবা নেবেন তারা তো অনেকেই, ম্যাক্সিমামই আপনাদের জুনিয়র হবেন, আপনারা সিনিয়র শিক্ষক যারা আছেন তাদের আপনাদের জুনিয়র হবেন। তো ওইখানে একটি ইগো প্রবলেম আসতে পারে আপনাদের ভেতরে যে এরা আমাদের কী ভাইবা নেবে। জাস্ট ইগোটাকে দূরে সরিয়ে রাখুন, কারণ আপনি শুধু ভাইবাটাকে দেখবেন, কারা ভাইবা নিচ্ছে সেটা দেখবেন না। ভাইবাটা আপনি দেখবেন, ভাইবাতে কী হচ্ছে আপনি সেটা দেখবেন। এবং সবশেষ সুন্দরভাবে বিদায় নেওয়া। যে বিষয়টা সুন্দর করে শুরু হয়েছে, আমরা সেই বিষয়টাকে যদি সুন্দর করে শেষ করতে পারি, তাহলে ভাইবাটার সার্বিক যে বিষয়টা, ভাইবার ভেতরে যদি খুঁটিনাটি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার বিদায়টা যদি যথেষ্ট আন্তরিক হয়, আপনার বিদায়টা যদি ইতিবাচকভাবে হয়, আপনার বিদায়টা যদি খুব মানে পোলাইটলি যদি হয়, তাহলে ভাইবা বোর্ডে সেটা একটা রেজোনেন্স রাখবে। তারা হয়তো আপনাকে 4 দিত যে ঠিক আছে এর একটু আমরা পাস করে দিই, একদম ফেল করবে, ওই জায়গা থেকে আপনার মার্কসটা 6 চলে আসতে পারে, যে না যাই কিছু পারছে, মেনার তো জানে, আর প্রতিষ্ঠান প্রদানের দরকারই এইটা এটা। এরপরে আসি আমরা বিদায়টা আপনারা কীভাবে নেবেন। সাধারণত ভাইবা বোর্ডে বিদায় নেওয়ার সিস্টেমটা হচ্ছে যে সম্মানিত স্যারেরা ভাইবা বোর্ডের যারা আছেন তারা হয়তো বলবেন আপনাকে যে ঠিক আছে আপনি আসতে পারেন, আপনি উঠবেন, আপনার ফাইলটাকে গুছাবেন, গুছিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম স্যার, আমাকে এতক্ষণ পর্যন্ত সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, এইটা বলে আপনি কিছুটা পেছনে আসবেন। আপনি ওইখানে সরাসরি ঘুরবেন না, মানে ওইখানে আমি যদি হাতটা দেখে, এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড, ব্যাক সাইডটা দেখাবেন না সরাসরি, এটা দেখানো খুব মানে এটা খুব ব্যাড একটা ম্যানার, এটা দেখাবেন না আপনারা। এভাবে আপনি কিছু দূর পেছনে আসবেন, পেছনে এসে অ্যাঙ্গেলে যাবেন, অর্থাৎ কোনাকুনিভাবে যাবেন। আপনি সরাসরি আবার এইভাবে সোজা মানে এভাবে পেছনে আসবেন না, সেটা দেখতেও খারাপ দেখাবে। আপনি কোনাকুনি যাবেন, চেয়ারের মানে আপনার চেয়ার থেকে রুমের দরজার ডিস্টেন্স যেখান দিয়ে আপনি বের হবেন সেটা তো আপনি জানেনই, আপনি কোনাকুনি বের হবেন এবং শেষে বের হওয়ার সময় দরজাটাকে আস্তে খুলবেন, খুলে আপনি বের হবেন, বের হয়ে আবার দরজাটাকে আস্তে আটকাবেন, কারণ ওই দরজাগুলোতে স্প্রিং দেওয়া থাকে, আপনি যদি ছেড়ে দেন তাহলে ঠাস করে বাড়িয়ে দিতে পারে। আবার কখনো কখনো কোনো দরজা ওর ভিতরে অটো স্প্রিং থাকে, আপনি টেনে ওইটাকে আটকাতে পারবেন না, আপনি অপেক্ষা করবেন,
ছাড়ার আগে বোঝার চেষ্টা করবেন দরজা কত জোরে আসতেছে। আর আরেকটা জিনিস খুব 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 গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে ভাইবা বোর্ড আপনার সাথে একটা গেম খেলবে। সেই গেমটা হচ্ছে, আপনাকে যখন কোনো প্রশ্ন করা হলো, আপনি পকেটে হাত দেওয়ার আগেই কলম নিয়ে গেছেন, কিন্তু পকেটে হাত দেওয়ার আগে ভাইবা বোর্ড আপনাকে কলম দিল যে নিন লেখেন। তো আপনারা করবেন কি, দীর্ঘদিনের অভ্যেস তো, ওই কলমটাকে আবার পকেটে ভরে নিয়ে আসবেন। জাস্ট আপনি আপনার ভাইবাটাকেও পকেটে করে নিয়ে আসলেন। এই ঘটনা ঘটে, অহরহ ঘটে, মানে এই ঘটনাগুলো অনেকবার ঘটেছে। সুতরাং এই বিষয়টা একটু মানে আপনাদের সতর্ক থাকতে হবে যে প্রথমত আপনার পকেটে কলম থাকা সত্ত্বেও ভাইবা বোর্ডের কলম যদি তারা অফার করেন, তারা যেটা অফার করবেন সেটা তো আপনি নেবেন, যেটা অফার করে সেটা আপনি নেবেন। যদি তারা অফার করেন আপনি কলম নেন, তাহলে আপনি তাদের কলম দিয়ে লিখবেন, ধন্যবাদ স্যার, আপনি কলম দিয়ে লিখবেন, লিখে কলমটা এভাবে ক্লিপবদ্ধ করে এভাবে তাদের দিকে রাখবেন, এভাবে তাদের দিকে রাখবেন, ঠিক আছে, রাখবেন। বা ঠিক আছে, বলার দরকার নেই, এভাবে রাখবেন আপনি, এভাবে রেখে কিন্তু ভুলেও এটাকে পকেটে ঢুকাবেন না, খুব ব্যাড একটা ম্যানার। তো এভাবে আপনারা বিদায় নেবেন। আচ্ছা, এই জিনিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটা বইপত্র পড়ে হয় না। আজকের এই সেশনের প্রথম ক্লাসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বাকিগুলো বইপত্র পড়ে হয়। এই যে এই জায়গাটাতে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন তো অবশ্যই আছে, দয়া করে প্রশ্নগুলো করুন, দয়া করে প্রশ্নগুলো করুন, দয়া করে এইখানে যে প্রশ্ন আছে প্রশ্নগুলো করুন। দয়া করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। ওই যে একটি প্রশ্ন স্যার, কলম যখন দিবে ভাইবা বোর্ড স্যার, জি, কলমটা কি যদি না নিয়ে আমার পকেট থেকে লিখি সমস্যা আছে না নিতেই হবে স্যার? না না, ওইটা ওইটা আপনাকে একটা অফার করছে, আপনি আপনার জায়গা থেকে চিন্তা করুন। আপনাকে যখন কোনো একটা কিছু অফার করা হচ্ছে, আপনি সেটা নিলেন না, ওই ব্যক্তির কাছে কি এই বিষয়টা একটা নেগেটিভ অ্যাপ্রোচ হবে না ব্যক্তির প্রতি? জি 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 জি। নেগেটিভ অ্যাপ্রোচ তো হবে। স্যার, আপনি নেগেটিভ অ্যাপ্রোচ কেন করবেন? আপনাকে দিচ্ছেন, আপনি লিখুন। ও আচ্ছা আচ্ছা। স্যার শুধু আরেকটা বিষয় হলো স্যার, আরেকটা বিষয় স্যার ক্লিয়ার বুঝতে পারি নাই। ওই যে ভাইবা বোর্ড যখন প্রশ্ন করলে কিছু বলতে বলা যায়, এটা কি বিষয়টা বুঝতে পারলাম না স্যার ভালোভাবে। কোনটা আরেকবার বলুন। স্যার কিছুক্ষণ আগে যে বললেন যে যে আপনি যেভাবে বলছেন স্যার এভাবে শুনি নাই কোনদিন, ওইটা কিভাবে কি বলবো কোন প্রশ্নের প্রেক্ষিতে, বা এটা বুঝতে পারিনি স্যার পুরোটা। ও আচ্ছা, আমি যেটা বলছি সেটা আমি বলছি যে ভাইবা বোর্ডের এই যে হ্যাকসগুলো বা এই যে মানে ট্রিক্সগুলো, এগুলো তো বইপত্রে পড়ে হয় না। আপনারা তো অনেক জায়গায় এর আগেও কোচিং মানে হয়তো ক্লাস করেছেন বা করেছেন, এই সমস্ত বিষয়গুলো এখানে পাবেন না, ঠিক আছে, কারণ না এগুলো স্যার, ওই যে স্যার বললেন যে ভাইবা বোর্ডকে আহ, বলা যে স্যার যেভাবে আপনার কাছ থেকে শুনছি কিভাবে শুনি নাই, ওই যে ও ও কোনো ও প্রশ্ন আচ্ছা, করার সময়। ও আচ্ছা আচ্ছা জি আচ্ছা। জি ওইটা। ওইটা আমি বলছি কি, আপনি নিজের দিক জি থেকে আপনি চিন্তা করুন। আচ্ছা, জি। আপনি কি চান? আপনি কি চান না অন্য লোকজন আপনার কথা শুনুক, নাকি আপনি চান আপনি অন্য লোকজনের কথা শুনেন? কোনটা বলে? অবশ্যই চাই স্যার, জি অবশ্যই চাই। তাহলে ভাইবা বোর্ডে যারা বসে আছে তারাও মানুষ। তারা জি জি জি। ঠিক আছে, ভালো একজন বক্তা তারা চায়, কিন্তু তার থেকেও তারা ভালো একজন শ্রোতা চায়, শ্রোতা চাই, জি। ঠিক আছে। তো আপনি ওইখানে যে গেমটা খেলবেন, আমরা ভাইবা গেমের মধ্যে আসবো। ধরেন আপনাকে কোনো একটা প্রশ্ন করা হলো, ধরেন আপনাকে প্রশ্ন করা হলো যে আপনার মানে আপনার প্রতিষ্ঠানে আপনার এই যে যে কোনো একজন শিক্ষক বা কোনো একজন আহ, কর্মচারীর বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন, এখন কিভাবে ব্যবস্থা গ্রহণ করবেন? এখন আপনি উত্তর দিলেন, উত্তরটা তাদের পছন্দ হলো না, আপনি থেমে গেলেন, ঠিক না? আচ্ছা তখন জি। তারা, হ্যাঁ, তখন তারা বললো যে এটা তো এভাবে এভাবে হবে। তখন তারা আপনাকে বললো যে আপনার তো এটা জানা উচিত ছিল। তো তখন আপনি গেমটা খেলেন যে স্যার আসলে মানে বিধিগুলো যেটা আছে স্যার, এগুলো তো বিধি বা আইন, এগুলো একটু রসকসহীন। আর আপনি যেভাবে বলছেন স্যার, এভাবে তো বললে তো সহজে বুঝতে পারতাম। স্যার আপনি কি দয়া করে এই বিষয়টাকে কি আরেকটু বলবেন স্যার? আমার তাহলে সুবিধা হবে, আমার পার্সোনাল মানে আমার প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার প্রফেশনাল লাইফে কাজে লাগাইতে। আপনি কিন্তু ওই ব্যক্তিকে হ্যাক করে ফেলছেন, জি জি জি। ওই ব্যক্তিকে হ্যাক করে ফেলছেন, মানে আপনার টোটাল ভাইবে তখন আপনার কাছে, আপনার কোনো কিছু বলার দরকার নেই, যা বলার ওনারাই বলবে। স্যার এখন ক্লিয়ার বুঝতে পারছি বিষয়টা, জি। আর এর আগে পুরো বুঝতে পারছিলাম না, এখন স্যার ক্লিয়ার। জি, বুঝছেন। ভাইবা গেমের আরেকটা বিষয় আছে, আমরা একটু পরে যাব।
বর্জনীয়, যা কোনোভাবেই করবেন না। ছিল প্রথম কথা যে হচ্ছে তাদের কাছে স্যার একটু আরো সুন্দর বলবেন কি বলবেন, জানতে চাওয়াটা ঠিক হবে কিনা, এটি আর কি। আপনি জানতে চাওয়া ঠিক হবে, যে- কেন ঠিক হবে না? আপনারা জানতে চাওয়া, আচ্ছা আচ্ছা, এই স্যার এটি আর কি। এখন ওই জানতে চাওয়াটা ওটা তো স্যার আপনার টেকনিকের উপরে তারা তো নির্ভর করবে। কি মনে করে, তারা আপনি তো মনে করেন আপনি কি করবেন, আপনার প্ল্যান কি? আপনার তো একটা প্ল্যান থাকবে, তাই না? আপনি তো, যারা আমার সিনিয়র স্যারেরা যারা আছেন তাদেরকে আমি একটা গেম থিওরি বলছিলাম, ভাইবার গেম থিওরি। ভাইবার কিভাবে আপনি গেম খেলবেন, ঠিক না? আপনি উত্তর দিয়ে ভাইবে কোনোদিনও পারবেন না, কারণ প্রশ্ন, আমি মানে এইখানে আমার যে সম্মানিত অন্যান্য টিচাররা যারা আছেন, আমাদের মক ভাইবেতে যারা অংশগ্রহণ করেছেন, তাদের যে জ্ঞানের ডেপথ, আপনাকে স্যার উইথ ডিউ রেসপেক্ট, আপনাকে ছোট করার জন্য বলতেছি না, 5টা প্রশ্ন করলেই আপনি 2 নম্বর প্রশ্নেতে আটকে যাবেন। তো ভাইবার প্রশ্নের উত্তর দিয়ে আপনি ভাইবা পাশ করার থেকে আপনি ভাইবা শুনে আপনি পাশ করবেন, এই পরিকল্পনাটা নেন। বুঝতে পারছেন? আপনি কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করবেন, সেই পরিকল্পনা আপনাকে নিতে হবে। কারণ আপনি যদি বলেন যে স্যার আপনি বলেন, এটা তো কথা হইল না। হ্যাঁ, আপনি যদি এভাবে যদি বলেন, তার মাইন্ডটাকে যদি নেন, স্যার আসলে ওই নিয়মগুলো তো ওভাবে পড়েছে স্যার, ওগুলো মানে ওভাবে মনে থাকে না, কিন্তু আপনি যেভাবে বলছেন স্যার, এভাবে বিষয়টা মানে একটু আমার কাছে সহজ মনে হচ্ছে স্যার। এই যে আপনি তাকে বললেন, আপনি কিন্তু প্রথমে তাকে হ্যাক করলেন, যে তাকে কিন্তু আপনি কনভিন্স করে ফেলছেন, সে বুঝতে পারে নাই যে আপনি তাকে হ্যাক করতে যাচ্ছেন, ঠিক না? এরপরে আপনি টু পয়েন্ট কথা বলেন, স্যার ওই বিষয়টা স্যার আমার মানে আমার নিজেরও এই বিষয়টাতে একটা কনফিউশন থাকে, আমরা মানে ওই জায়গাটা ক্লিয়ার করতে পারি না স্যার, যে সব মানে গড় বেতনের ছুটি, অর্ধ গড় বেতনের ছুটি আর পূর্ণ গড় বেতনের ছুটি। স্যার এই জায়গাগুলোতে আসলে বেসিক্যালি পার্থক্যটা কী হয় স্যার, এবং এইটা মানে কখন কখন নেওয়া যায়? দেখেন, আপনি কিন্তু তাকে হ্যাক করে ফেললেন। যদি সে উত্তর না দিতে পারে, আপনার ভাইবাটা ওইখানে শেষ, কারণ সে আর বেশি দূর এইখানে যাবে না। আর এইটা সে জানলে তো ভালোই, জানলে তো সে আপনাকে বলে 4-5 মিনিট বলতে লাগবে, আপনার ভাইবা হয়ে গেছে। এখন আপনি যদি বলেন, তা বলেন, আপনি বলতে চান, আপনি বলেন, আপনি জানেন যেহেতু আপনি বলেন, তা এই যে কথা, মানে এইখানে মূল বিষয়টা হচ্ছে যে রস আপনার অ্যাপ্রোচ। স্যার, রস রস ছাড়া কথা, রস কস ছাড়া। হ্যাঁ, আপনার অ্যাপ্রোচটা, জি, আপনার অ্যাপ্রোচটা, আপনি সিচুয়েশন বুঝে আপনার অ্যাপ্রোচটা, ঠিক আছে? সিচুয়েশন বুঝে আপনার অ্যাপ্রোচটা, তর্কে জড়াবেন না, অযথা ভাইবা বোর্ডের সাথে তর্কে জড়াবেন না। ভাইবা বোর্ডে যে সব জানে বিষয়টা এমনটা না। আপনি যদি ভাইবা বোর্ডকে প্রশ্ন করেন, 5টা প্রশ্নের ভিতরে তারা হয়তো একটার উত্তর দিলেও দিতে পারে, বাকিগুলো না পারলেও না পারে, কারণ ভাইবা বোর্ডে তো নির্দিষ্ট করে প্রশ্ন নেই। তো সুতরাং অযথা তর্কে জড়াবেন না। আপনার যদি কোনোটা যদি ভুল হয়ে যায়, তাহলে আপনি সোজা স্বীকার করবেন যে স্যার আমি তো আসলে এভাবে জেনেছিলাম, আমার জানাটা হয়তো বা ভুল হতে পারে স্যার, আমি এটাকে সংশোধন করে নেব, ব্যাস, ঝামেলা শেষ। স্যার আমি আরেকটা বিষয় জানতে চাই, জি, কাইন্ডলি স্যার। জি, হয়তো সামনের ক্লাসে আসবে, কিন্তু আজকের মনে পড়ছে না, স্যার। যেমন স্যার আমি লেসন প্ল্যান বা 100 দিনের কর্ম পরিকল্পনা বা 5 বছরের কর্ম পরিকল্পনা, এগুলি স্যার কি লিখে নিয়ে যায় দেখানো যায়, না মুখেই বলতে হবে স্যার? আপনি মুখেই বলেন, লিখে দেখানোটা তাদের তো অত সময় নেই, আপনার লেখা তারা বসে বসে পড়বে, আপনি মুখেই বলেন। মুখেই স্যার, জি। আর একদম নতুন সম্মানিত শিক্ষকরা যারা আছেন, একদম নতুন, আমাদের এই ক্লাসের সেশন একটু প্রশ্ন করবেন। প্রশ্ন না করলে হবে না ভাইবা, কিচ্ছু না। আপনারা যেটা ভাবছেন যে একটা 86 পাতার শিট দিয়েছে 87 পাতার, এই শিটটাকে এমন পড়া পড়বে, ভাইবা বোর্ডে যা আসবে সব কিছুর উত্তর দিয়ে দেব, এমনটা ভাইবেন না। ভাইবা কিচ্ছু না, আমি আবারও বলি আপনাদেরকে, কিচ্ছু না, কিছুই না ভাইবা, জাস্ট এই সিম্পল বিষয়গুলো। এখন যে যে জায়গাটাতে অযথা তর্কে জড়াবেন না। আপনি যদি এমনও হয়, যদি সম্মানিত স্যার যদি দেখেন যে সম্মানিত স্যার ভুল, ভাইবা বোর্ডের অনারেবল মেম্বাররাই ভুল বলেছেন, আপনি সেখানে সিম্পলি এভাবে বলুন যে স্যার আসলে বিষয়টা তো আমি এভাবে জেনেছিলাম, মেবি আমার জানাটা ভুল স্যার, আমি এটাকে সংশোধন করে নেব। আপনি দেখে নেব না এটা বললেন, আর দেখে নিলে ওই স্যারের আবার এগোতে লাগবে, হ্যাঁ দেখে নেবে সে আবার। আপনি বলতেছেন আমি সংশোধন করে নেব, তার মানে কি? আপনি ভুলটাকে পরোক্ষভাবে স্বীকার করছেন। দেখেন বা না দেখেন, এটা দিয়ে তো আর পরের বার তো সে আপনার ফোন নাম্বার রেখে দেবে না, যে মিস্টার অমুক আপনি ভাইবা বোর্ডে ওইটা কি দেখছিলেন, ওই জিনিসটা কি আপনি দেখছিলেন, ওইটা তো আর বলবে না, জাস্ট সাবমিসিভ আপনি। কারণ মানুষের ইগোটা খুব
স্যার মানুষের ইগোটা খুব ভয়াবহ জিনিস। মানুষ কিন্তু ধন সম্পদের জন্য খুনাখুনি যতটুকু হয়, এই ইগোর জন্য খুনাখুনি বলেন, অশান্তি বলেন, আরও বেশি হয়। বুঝতে পারছেন? ইগোটা এত বড় জিনিস, ইগোতে যদি একবার লেগে যায়, অহংবোধে যদি একবার লেগে যায় স্যার, এর ফলাফল খুব মারাত্মক হয়। একটা প্রশ্ন, আপনি ভুল জানছেনই বা সে ভুল বলছে, কি হবে তাতে? তার কি চাকরি চলে যাবে? তার চাকরি যাবে না, কিন্তু আপনার ভাইবাটা চলে যাবে। তো সুতরাং ওভাবে খুব কেয়ারফুলি উত্তর দিবেন। আন্দাজে বা বানিয়ে উত্তর দেওয়া বা ঘোরানো পেঁচানো আপনাদের অনেকেরই মানে অভ্যেস আছে, এবং উইথ ডিউ রেসপেক্ট আপনাদের এই ভাইবা পরিচালনা করতে গিয়ে আমি দেখেছি যে তারা সহজ উত্তরটা সহজভাবে দিতে চান না, শুধু ঘোরান। 2-3 মিনিট 4 মিনিট বলার পরে যে প্রশ্নটা করছিল তারা তখন পর্যন্ত সে প্রশ্নে যেতে পারেন না। এটা করা যাবে না ভাইবা বোর্ড, তাহলে আপনাকে মার্ক করে ফেলবে। এবং এইখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ঢোকার সাথে, আপনি বসার সাথে সাথেই ভাইবা বোর্ড সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আপনাকে তারা পাস করাবে না ফেল করাবে। পরবর্তী যে 5 মিনিট, ওইটা শুধুমাত্র যদি আপনাকে পাস করানোর সিদ্ধান্ত তারা নিয়ে ফেলে, তাহলে ওই পাস করানোর জন্য প্রশ্নগুলো বলবে। আর যদি আপনাকে ফেল করানোর সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে ফেল করানোর জন্য প্রশ্নগুলো করবে। একদম ট্রু সত্যি কথা। আপনি যদি এগুলো নিয়ে তো অনেক গবেষণা, অনেক পেপার হয়েছে, এগুলো নিয়ে অনেক গবেষণা পেপার হয়েছে, আপনি সেগুলো সার্চ দিয়ে দেখতে পারেন। তার মানে প্রথম 30 সেকেন্ড আপনার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ওইখানে ভাইবা বোর্ড সিদ্ধান্ত নিয়ে ফেলবে আপনাকে তারা পাস করাবে না আপনাকে তারা ফেল করাবে। যদি ভাইবা বোর্ড আপনাকে ফেল করান, যদি ভাইবা বোর্ড আপনাকে পাস করানোর সিদ্ধান্ত নিয়ে থাকে, সো আপনি যদি ভাইবা খুব খারাপও করেন, ভাইবা বোর্ড আপনাকে পাস করাবে। আর যদি ভাইবা বোর্ড ফেল করানোর সিদ্ধান্ত নিয়ে থাকে, আপনার পাস করার সুযোগ থাকলেও সেটা আপনাকে বন্ধ করে দেবে তারা। এটা হয়, এটা র্যান্ডমলি হয়, কখনো আপনাকে না দেখেও হয়, কখনো আপনি ঢোকার আগে ওইখানকার রোল নাম্বার দেখেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে এরা আমরা রাখবো। তো সুতরাং ওইটা আপনাকে বুঝতে হবে, ভাইবা বোর্ডের অ্যাটমসফিয়ারটা আপনাকে বুঝতে হবে যে ভাইবা বোর্ড কোন দিকে যাচ্ছে, ভাইবা বোর্ড কীভাবে আমার সাথে অ্যাপ্রোচ করছে। হ্যাঁ, অপ্রাসঙ্গিকভাবে উত্তর করলে, উত্তর বড় করলে ভাইবা বোর্ডের সদস্যরা বিরক্ত হতে পারেন। অপ্রাসঙ্গিকভাবে উত্তর করবেন না। অপ্রাসঙ্গিকভাবে কোনো প্রশ্নের অযথা এটাকে টেনে রাবারের মতো লম্বা করবেন না। মাঝপথে থামিয়ে দেওয়া, পরীক্ষা কথা বলার সময় কখনো তাকে থামিয়ে দিয়ে নিজের কথা বলা শুরু করবেন না। ধরেন আপনি একটু উত্তর করছেন, ভাইবা বোর্ড ওর মধ্যে কিছু বলতে চাইলে আপনি থেমে যান, শুনুন তাদের কথা, মনোযোগ দিয়ে তাদের কথা শুনুন, তারা কি বলতে চান। থামার পরে তারপর তারা বলার পরে, স্যার আমি কি বলবো, আপনি জিজ্ঞেস করেন, তার বলছে আচ্ছা বলেন, অথবা ভাইবা বোর্ড তাদের কথা শেষ করার পর ঠিক আছে এবার আপনি বলুন, আপনি শুনবেন কথাটা। আপনি একটা জিনিস মাথায় এখনই সেট করে রাখেন, আপনি বলতে যাবেন, আপনি শুধু শুনতে যাবেন। বলে আপনি ভাইবা উত্তীর্ণ হতে পারবেন না, কিন্তু শুনে আপনি ভাইবা উত্তীর্ণ হতে পারবেন। আমার নিজেরই বাস্তব অভিজ্ঞতা আছে, কারণ আপনাদের দোয়াতে আমি জীবনে যে কটা ভাইবা দিয়েছি কোনো ভাইবাতে ব্যর্থ হইনি আল্লাহর রহমতে। এবং জীবনের প্রথম ভাইবা এবং জীবনের শেষ ভাইবা, দুইটা ভাইবাতে আমি চাকরি পেয়েছি। এবং আমি বাংলাদেশের মেইন স্ট্রিম 2টা চাকরি, একটা হচ্ছে ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অধীনে যেটা, সেই ভাইবাতে আমি উত্তীর্ণ হয়েছি। এবং আপনাদের দোয়াতে বাংলাদেশের বিসিএস যে ভাইবা, সেই ভাইবাতে আমি উত্তীর্ণ হয়েছে। তো সুতরাং এটা মানে ভাইবাতে, মানে আমার রিটেনে যাই হোক বা নাই হোক, ভাইবাতে আমি সবসময় অপ্রতিরোধ্য ছিলাম। খুব বেশি যে জানতাম বিষয়টা এমনটা না, তারপরেও ভাইবাগুলোকে কন্টিনিউ করে নিতাম। কীভাবে নেব সেটা একটু পরে আমি প্রকাশ করব। নার্ভাসনেস প্রকাশ করা, ওই যে বললাম, পা কাঁপানো, টেবিলের উপরে ঠকঠক করা, নখ কামড়ানো, শব্দ করা, ইস পারলাম না, হইল না, স্যার এটা জানা নেই, এগুলো সম্পূর্ণ বর্জনীয়, এগুলো করা যাবে না। ঠিক আছে, এরপরে আসি টেবিলের উপর জিনিসপত্র রাখা, নিজের ফাইল, এই জিনিসটুকু মানে এই যে জায়গাটুকু আছে, এই কথাটুকু আমি আগেও বলেছি। আপনি ফাইল ভাইবা বোর্ডে টেবিলের উপর রাখতে পারেন, অথবা আপনার কোলের উপরে রাখতে পারেন, আপনি যেটা করেন দুইটাই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কারণ আপনারা একটু মনে রাখবেন যে আপনারা ভাইবাটা দিতে যাচ্ছেন একটি এন্ট্রি লেভেল। কে তো মানে নিয়ম, আপনি যেটা করেন সেটাই পারফেক্ট। তবে আমাদের যেটা মানে আপনাদের যে ভাইবাটা, সেই ভাইবাটা তো হচ্ছে জাস্ট প্রতিষ্ঠান প্রদান ভাইবা। মানে আপনারা ইতিমধ্যে একটা চাকরি পাচ্ছেন, প্রমোশনের জন্য যাচ্ছেন, এই ভাইবা নিয়ে হয়তো কোনো টেনশনই নেবেন না, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। মানে এটা কিছুই না, জাস্ট আপনারা পরিচয় কথা বলে চলে আসবেন, ব্যাস, আর কোনো কিছুর দরকার নেই।
আর আমরা যেটা বলেছি বেশি হাত নেড়ে কথা বলা, মানে ওই পয়েন্টগুলো ওগুলো একটু ইয়ে করবেন, অন্যের সমালোচনা করা, সুযোগ পেয়েই অন্যের সমালোচনা করবেন না। কারণ ভাইবা বোর্ড তখন আপনাকে মেপে ফেলবে। যেই লোক অন্যের সমালোচনা এত ভালোভাবে করতে পারে সেই লোক তো আমার সমালোচনাও এর থেকে ভালোভাবে করতে পারবে। অন্যের সমালোচনা করবেন না। যদি সমালোচিত কোনো কিছু আসে, মেপে 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 কিছু বিষয় চলে আসবে যেখানে ওই বিষয়গুলোকে আপনারা অ্যাভয়েড করে যাবেন, কৌশলে অ্যাভয়েড করে যাবেন, ঠিক আছে? সমালোচনায় মানে ডুবে যাবেন না, সমালোচনায় ডুবে যাবেন। আর কিছু কিছু বিষয় আছে সেন্সিটিভ, ওই বিষয়গুলো নিয়ে অযথা তর্কে জড়াবেন না, আপনি যেই দল হন, যেই মত হন। কারণ আমাদের জাতীয় ইতিহাসের কিছু অংশ তো সরকার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়, সত্য মিথ্যা সেটা ভিন্ন বিষয়, সেটা ইতিহাসের কাছে। কিন্তু ভাইবা বোর্ড তো ওভাবে প্রভাবিত হবে। এখন ওই রকম একটা অমীমাংসিত বিষয় নিয়ে আপনি যদি ভাইবা বোর্ডে তর্ক শুরু করে দেন, আপনি চাইলে নেতা হতে পারবেন কিন্তু চাকরিটা আর পাবেন না। সো এটা এখন এই যে জায়গাটুকু আমি যেটুকু বললাম, এইটুকুতে আপনাদের কোনো পরামর্শ মানে কোনো কিছু জানার আছে কিনা একটু দ্রুত বলবেন। স্যার জি এই আপনার দেওয়া নোটই না কোন নোটে যেন স্যার দেখছিলাম যে ভাইবা বোটে টেবিলের উপরে ফাইল বা কিছু রাখবেন না, নাকি আপনার না কার দেওয়া দেখছিলাম পুরা খেলনে আর কি। টেবিলের উপরে কি রাখা যাবে ফাইল তাহলে? না, টেবিলের উপরে রাখা, শোনেন স্যার, আপনি যাই কিছু করেন না কেন এটা আপনার উপরে নির্ভর করবে আপনার ব্যক্তিত্বের সাথে কোনটা যায়। আপনার ব্যক্তিত্বের সাথে যায় যে আপনি মানে আপনার কিছু কিছু মানুষের এমন ব্যক্তিত্ব থাকে কিনা ভাইবা বোর্ডের চেয়ারম্যান উঠেই দাঁড়াইয়া হ্যান্ডশেক করে, এটা আপনার ব্যক্তিত্বের সাথে যাবে, এগুলো ইউনিভার্সাল কোনো নিয়ম না। জি আর আপনার ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব যে আপনি ভাইবা বোর্ডের নিচে রাখছেন, তাও ভাইবা বোর্ড মনে হয়েছে যে এই লোকের এই রাখাটা ঠিক হয় না। আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন? আমার ভাইবাতে আমি এই কথাগুলো বলি না। যারা বলে উইথ ডিউ রেসপেক্ট, তারা কয়টা ভাইবা দিছে তারাই জানে। কারণ বাংলাদেশ ব্যাংকের ওই 20 তলায় মানে 24 তলা ভবনটার 20 তলায় উঠে ভাইবা দেওয়া, ওইটার অভিজ্ঞতা আর এই মানে বাস্তব অভিজ্ঞতা আর মানে আগারগাঁয়ে যে পিএসসির ভবনে উঠে 10-12 তলায় উঠে ভাইবা দেওয়া, এর বাস্তব অভিজ্ঞতা তো এক না। শুনে শুনে অনেকে অনেক কিছু বলতে পারে। ভাইবা বোর্ড এগুলো নিয়ে চিন্তা করে না, এগুলো নিয়ে বসে থাকে না। ভাইবা বোর্ড সময় মাত্র 5 মিনিট, শেষের দিকে যখন ভাইবা পড়বে তখন শুধু ঢুকাইবে আর নাম জিগাইবে আর বের করবে। ভাইবা বোর্ডের ওগুলো মার্ক করার কোনো সময়ই নেই। আপনি কোথায় রাখছেন, কি রাখছেন, সাদা ফাইল নিছেন না কালো ফাইল নিছেন, কি করছেন না করছেন, এটা ভাইবা বোর্ডের দেখার টাইমও নেই। ভাইবা বোর্ড অত কিছু দেখতে পারেন, দেখার সময় থাকে নাকি ভাইবা বোর্ডে? প্রথম 10 মিনিট ভাইবা নিলেই ভাইবা বোর্ডের মানে গরম হয়ে যায় ভাইবা বোর্ড, কারণ তারাও তো মানুষ, কতক্ষণ বসে বসে এক কাজ করতে পারে। আমরাও তো টুকটাক ভাইবা নেই। জি ধন্যবাদ স্যার। জি বুঝতে পারছেন বিষয়টা? আর কোনো প্রশ্ন আছে এইখানে স্যার? স্যার জি আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার ওই সালাম দেওয়া এবং ঘুমের অনুমতি নিয়ে ঢোকা, এটা কোনটা আগে করলে স্যার ভালো হয়? এটা তাহলে একটু বলেন। আর আই কন্টাক্ট সম্পর্কে একটু বলেন স্যার। আচ্ছা, এইটা সালাম দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনি যখন রুমে ঢুকবেন, সাধারণত আমরা যে কোনো কাজ করার আগেই সালাম দেই। এখন ধরেন রুম যদি বড় যদি হয়, এখন রুম এত বড় যে আপনি সালাম দিলে তাদের কানে পৌঁছাবে না, অত বড় রুম নেই আপনাদের। আপনারা সালাম দেবেন, ওইখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন স্যার আসতে পারি, আপনি যাবেন, গিয়ে ওইখানে আরেকবার আপনারা সালাম দিতে পারেন। কারণ সালামের বিষয়টা এরকম যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে মানে হাদিসটা ঠিক আমার স্পষ্ট মনে নেই, আমার ভুল হলে মানে ধরিয়ে দেবেন, যে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, সালামটা কি, সালামটা হচ্ছে এক ধরনের দোয়া, তাই না? এক ধরনের দোয়া না? কালাম হ্যাঁ, এটা একটা দোয়া না? কথা বলার আগে এটা একটা দোয়া না? এটা একটা দোয়া। আপনি কালাম যতবার দোয়া করতে পারেন আর দোয়া নিতে পারেন, আল্লাহ রাসূল মানে এরকম একটা জায়গায় বলছেন, আমার ঠিক স্পষ্ট মনে নেই, যে তোমরা যত পারো সালাম দাও বা কি এরকম একটা কিছু বলছেন আপনারা। তো সুতরাং ভাই এবারে স্যার আপনি অনুমতি দিলে আমি স্যার বলি বিষয়টা সাদিসটা। জি স্যার সেটা বলুন হলো স্যার। স্যার সালাম একবার দিলাম, আবার সামান্য একটু আড়াল হলাম না কোনো বৃক্ষ বা কোনো ওয়াল বা কোনো দরজা, পরবর্তীতে আবারও সালাম, এইটা আর কি হাদিসটা। জি স্যার, জি স্যার, এক্স্যাক্টলি সেটাই স্যার। মানে তোমরা মানে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটার কথাটা হচ্ছে তোমরা উসিলা খোঁজো যে সালাম তোমরা কতবার দিতে পারো, জি 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 জি, স্যার। যে সালাম তোমরা কতবার দিতে একটু আড়াল হওয়ার পরে আবার সালাম দিই, স্যার। হ্যাঁ, যে যে স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার একটু আসসালাম। বলবো? জি
তাহলে যদি এমন হয় যে দরজায় মানে ঢুকতেই সালাম দিলাম জি এবং স্যার আসতে পারি, তো ওনারা যখন বললেন যে হ্যাঁ ভিতরে আসুন, একদম কাছাকাছি যে আবার একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম, হ্যাঁ, হ্যাঁ তখন দিতে হয়তো পারেন। বসতে বললো, বসে বললাম। হ্যাঁ কোনো সমস্যা নেই, কোনো হ্যাঁ, কারণ ওনারা তো চায় যে আপনি, ওনারা শুরুতে চায় যে, হ্যাঁ হ্যাঁ, ওনারা চায় যে আপনি সাব সাব কি বলে সাবমিশন দেখান, মানে আপনি তাদের প্রতি অনুগত দেখান, বাস এটাই। জি স্যার, আমি এখন আমার রেকর্ডটাকে একটু অন করব। যে যতটা ভক্তি এবং হ্যাঁ মানে জি স্যার, আনসার গুলো পজিটিভলি এবং যে মানে সার্বজনীন ভাষা ব্যবহার করাই মনে হয় বেশি উত্তম হবে। যেমন জি ওই স্যার, যে কিছুক্ষণ আগে বলা হলো যে স্যার ঠিক আছে, আমি বিষয়টা দেখে নেব। তো এই ভাষাটা কোনো এলাকায় বা কোনো মানুষের কাছে একটু খারাপও লাগতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো যে স্যার এটা আমি আমার নিজে থেকে সংশোধন করার চেষ্টা করব। রাইট তবে এক্স্যাক্টলি, আপনি আপ- সাবমিশন করলেন, হ্যাঁ, আপনি আপনার সাবমিশন উত্তর, করলেন। আপনার উত্তরটা স্যার অনেক সুন্দর লাগছে, বা আমি এটা আমার জীবনে অনুসরণ করার চেষ্টা করব। জি স্যার, আমি এই সবটাই বিষয়টা স্যার, মানে হ্যাঁ হাইলাইটিং এবং সাবমিশন, হ্যাঁ হ্যাঁ অ্যাকর্ডিং টু সাবমিশন। হ্যাঁ, যে এই বিষয়টা স্যার আমি এভাবে কখনো চিন্তা করিনি স্যার, আপনি যেভাবে বলছেন আমি স্যার এভাবে বিষয়টা দেখবো স্যার, আমি আমাকে সংশোধন করে নেব, ব্যাস খেল খতম, পয়সা হজম, ভাইবা হয়ে গেছে। আর আপনি যদি বলেন তো ঠিক আছে, আমি এটা দেখবো, যদি আমার ভুল থাকে তা আমি এটারে সংশোধন করে নেব। মানে মানে টোনটা সবসময় একটু নমনীয় এবং নো নো, অনুগত অনুগত। হুম, এখন অনুগত বলতে আবার এতটা অনুগত বোঝায় না যেন আপনি মানে আপনার ব্যক্তিত্ব বলতে কোনো কিছু নাই। না ঠিক আছে, আহ, মানে তবুও তো মানে পজিশনের আলোকে কিছুটা অনুগত তো থাকতেই হবে, হ্যাঁ, আচ্ছা, ঠিক যেহেতু আমরা আছে। ক্যান্ডিডেট। হ্যাঁ, তো এখন স্যার আমরা একটু যে জায়গাটাতে আসব, সেই জায়গাটাতে হচ্ছে ভাইভাতে আপনাদের যে প্রবলেমটা হবে, আমরা সেই প্রবলেমটাকে একটু সারানোর চেষ্টা করব। জাস্ট আমরা একটা ট্রিক্স ফলো করব, যেটা আমি আমার নিজের ব্যক্তি জীবনে ফলো করি, এবং এটা আমি আমার একজন সম্মানিত স্যারের কাছ থেকে শিখেছি। সেটা হলো, আমরা সবাই শিক্ষক, আমরা শত শত স্টুডেন্ট পড়িয়েছে পড়াই, আপনারা তো তারও বেশি, কেউ 25 বছর, কেউ 30 বছর, বা তারও বেশি সময় আপনারা এই শিক্ষকতা করছেন। সিম্পলি মনে রাখবেন যে ভাইয়া বোর্ডে যারা আছে তারা সবাই আপনার ছাত্র, বাস্তবিকই তারাই আপনাদের ছাত্রদের বয়সী হবে। আপনি এদের সামনে শিক্ষক হিসেবে আছেন, জাস্ট এইটুকু ইমাজিন করবেন, আর মনে মনে চিন্তা করবেন এই ছাত্র, এদেরকে আর কী পড়াবো, সারা জীবন এদেরকে পড়াই আসছি, এরা তো আমার নতুন ছাত্র, ঠিক আছে ওদেরকে একটু পড়াই। জাস্ট এইটুকু যদি আপনি মাথায় রাখেন, আপনি দেখবেন যে আপনার ভাইভাতে আর বুক কাঁপতেছে না, হাত কাঁপতেছে না, আপনার কথায় কোনো জড়তা আসতেছে না। ব্যাস, আমি কিন্তু এটা প্র্যাকটিক্যালি করি স্যার। আমি প্রত্যেকটা ভাইভাতে যখন দেখি যে খুব মানে টেনশন যখন হচ্ছে, কারণ যতই কথা বলি স্যার, আমাকে যদি এখন ভাইভাতে বসিয়ে দেন, আমার নিজেরও বুক কাঁপবে। কিন্তু আমি এই জায়গাটাতে সবসময়কার জন্য এই জিনিসটা মাথায় রাখতে, আরে কী হয়েছে, কত ছাত্র এরকম পড়াইছে, কত বোঝানো বুঝাইছে, এর থেকে কঠিন জিনিস বুঝিয়ে দিছে, আমি কোনো সমস্যা নেই। জাস্ট দেখি যে এর 1-1.5 মিনিটের মধ্যে আমি আমার কন্ট্রোল ফিরে পেয়েছি, ভাই ব্যবহারের সাথে এবার আমি ওভাবে আচরণ করতেছি, এটা ফলো করবে। বুঝতে পারছেন স্যার, এটা কিন্তু খুব কার্যকরী, এবং আপনারা প্রত্যেকের স্ব জায়গা থেকে এই বিষয়টাতে যথেষ্ট অভিজ্ঞ আপনারা, এবং খুব ইফেক্টিভলি এটাকে কাজে লাগাতে পারবেন। এবার 2 নম্বর যে বিষয়টা বলবো, সেই বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, যেটা বিষয়টা হচ্ছে যে ভাইবা বোর্ডে আপনাকে গেম খেলতে হবে। যদি ভাইবা বোর্ডকে আপনি প্রশ্ন করতে দেন, দেখা যাবে যে আপনি 1.5-2 মাস যা প্রস্তুতি নিয়েছেন কোনোখান থেকেই আপনাকে প্রশ্ন করলো না। তো সুতরাং ভাইবা বোর্ডকে প্রশ্ন করার সুযোগটা সীমিত করে দিতে হবে, দেবেনই না প্রশ্ন করার সুযোগ। এর গেমটা কি হলো, এর গেমটা হলো ভাইবা বোর্ড যখন আপনাকে প্রশ্ন করবে, তখন ওই প্রশ্নের মধ্যে আপনি এমন একটা কিছু বলবেন, ভাইবা বোর্ড যেন ওইখান থেকে আপনাকে প্রশ্ন করে। বুঝাইতে পারছি আমি আপনাকে? একটা বাস্তব উদাহরণ দেই, আমার জীবনের প্রথম আনুষ্ঠানিক ভাইবা যেটা, সেটা হলো আমার প্রাইমারি পরীক্ষা। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলা ডিসি অফিসে। তো ডিসি মহোদয় একজন ইয়ং ভদ্রলোক ছিলেন। আমি ভাইবা বোর্ডে যখন ঢুকি, মনে হয় 11:30 মর্নিং সকালের সেশনে ভাইবা হয়েছিল। তো ঢোকার পরে আমার সার্টিফিকেট দেখলেন, দেখার পর বললেন কোন জায়গা থেকে পড়েছে, কোন সাবজেক্ট। এটা বলার পর জিজ্ঞেস করলো যে আপনি একটা বলেন তো, ওই যে আবদ্ধ তরলের উপরে চাপ প্রয়োগ করলে সূত্রটা কার? তো মানে স্যারও ডিসি মহোদয়ও একদম কনফার্মলি বলতে পারতেছিলেন না।
তখন কিন্তু আমি ভাইভাটাকে ধরি, স্যার আবদ্ধ তরলের উপরে তো অনেকগুলো সূত্র আছে, আপনি কি এই সূত্রটার কথা বলছেন? আবদ্ধ তরলের উপরে বল প্রয়োগ করলে বল সমভাবে ছড়িয়ে পড়ে, হ্যাঁ 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 এইটাই। আর আমি বললাম স্যার এটা প্যাসকেলের সূত্র। বলো আচ্ছা প্যাসকেলের, হ্যাঁ হ্যাঁ প্যাসকেলের সূত্রে, এবার আপনি বলেন। তাহলে দেখেন প্রশ্ন কিন্তু আমি আমারটা করে নিয়েছে, এবং প্রশ্ন উত্তরটা যখন শেষ করলাম তখন দেখা গেল যে এরপর আমাকে একটা প্রশ্ন করছিল, মনে নেই তো, প্রায় 10-12 বছর আগের কথা, যে তাহলে বাংলাদেশের জেলা কয়টি? ট্রান্সলেশন গান টান কোনো কিছু আর জিজ্ঞেস করেনি, কিন্তু আগে যারা ছিল তাদেরকে দেখলাম যে মোটামুটি কান্নাকাটি করে তারা বের হয়েছে। তাহলে দেখেন ভাইবা বোর্ডটাকে কিন্তু আমি আমার কাছে নিয়ে নিয়েছে। এরপরে যখন রূপালী ব্যাংকের ভাইভাতে যখন যাই, রূপালী ব্যাংকের ভাইভাতে তখন মানে রূপালী ব্যাংকের চেয়ারম্যান মহোদয় ফরিদ স্যার ছিলেন। তো আমি যখন রুমে প্রবেশ করি তখন স্যার ওয়াশরুমে ছিলেন। আমি বসে কথা বলতে বলতে স্যার তখন আসছেন। তো স্যার বললেন, জিজ্ঞেস করলেন আমাকে, উনি আমার এলাকা জিজ্ঞেস করলেন, আমাদের এমপির নাম জিজ্ঞেস করলেন তৎকালীন সময়ের। যাই হোক, এমপি মহোদয়ের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। তো জিজ্ঞেস করলেন আমার সাবজেক্ট। তো আচ্ছা, বললেন যে স্যার জগদীশচন্দ্র বোস সম্পর্কে আমাকে বললেন, মানে কোনো একটা কথা প্রসঙ্গে এসেছে। তো আমি উত্তর দিলাম যে স্যার জগদীশচন্দ্র বোস বিখ্যাত দুইটা কারণে বিখ্যাত, একটা হচ্ছে উনি রেডিওর আবিষ্কারক। তো আমি দেখেন আমি কিন্তু উত্তর দিচ্ছি স্যার, যদিও একটা সময় রেডিওর আবিষ্কারক হিসেবে গুলিয়াম মার্কিনিকে বিবেচনা করা হতো, কিন্তু সাম্প্রতিক সময়ে রেডিওর আবিষ্কারক হিসেবে স্যার জগদীশচন্দ্র বোসকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। কারণ রেডিওর যে তথ্যটা বা যে মূল নীতিটা, অর্থাৎ বায়ু মাধ্যমে বা শূন্যের স্থানে তরঙ্গ প্রেরণ এবং তরঙ্গের মধ্যে তথ্য প্রেরণ, এটা স্যার জগদীশচন্দ্র বোস প্রথম আবিষ্কার করেন এবং গুলিয়াম মার্কিনি তার কাছ থেকে অনুমতি নেন। তো স্বাভাবিকভাবেই জগদীশচন্দ্র বোস একজন ভারতীয়, ওই কারণে ইউরোপিয়ানরা স্বীকার করতে চান না। পরবর্তীতে এখন কিন্তু আধুনিক বিজ্ঞান বা আধুনিক যে মিডিয়া বা আধুনিক যে পেপার পত্রিকা, তারা এটাকে স্বীকার করে নেন যে রেডিওর অন্যতম একজন আবিষ্কারক মার্কিনি। এরপর দেখেন ওইখানে আরেকটা প্রশ্নে কী কারণে যেন ঢুকলো, গাছেরও প্রাণ আছে কিনা। তো আমি বললাম যে স্যার জগদীশচন্দ্র বোস গাছেরও প্রাণ আছে এটা তিনি প্রমাণ করেন, কিন্তু গাছেরও প্রাণ আছে কি না এই বিষয়টা আরও অনেক আগের, আরও 3 থেকে 4,500 বছর আগেও মানুষ বিশ্বাস করতে যে গাছেরও প্রাণ আছে, কিন্তু এটা প্রমাণ করা যায়নি। জগদীশচন্দ্র বোস এটা ক্রিস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে গাছ বিরূপ পরিবেশে কীরকম সাড়া দেয় সেটা সূক্ষ্মভাবে পরিমাপ করেন, এবং এটার মাধ্যমে তিনি গাছেরও প্রাণ আছে এইটা প্রথম প্রমাণ করেন। দেখেন আমি কত মিনিট বললাম। তো ভাইয়া বোর্ডে একজন মহিলা ছিলেন, আমি আগে দেখছি যে ভাইয়া বোর্ডে মহিলা ডাক চিকার করতেছিলেন, খুব সম্ভবত জিএম বা এই পদমর্যাদার হবেন। ভাইয়া বোর্ড থেকে যারা বেরোচ্ছিল সবার মুখ অন্ধকার, কিন্তু আমি খুব কনফিডেন্টলি উত্তর দিচ্ছিলাম। ওই আমার ভাইবাটা পুরোটুকু নিয়ে এসেনি চেয়ারম্যান স্যার পরে বাকিদেরকে জিজ্ঞেস করছেন, কিছু জিজ্ঞেস করেন আমাকে, তাকে বের করে মানে আমাকে চলে আসছে। ঠিক কৃষি ব্যাংকের যে ভাইবাটা সেটাও বাংলাদেশ ব্যাংকে আমার হয়। ওইখানে আমি যখন ঢুকি তখন ওইখানে একজন নির্বাহী পরিচালক মহোদয় ছিলেন, উনি একজন ডক্টরেট, নামটা ঠিক আমার এই মুহূর্তে স্মরণ নেই, অসম্ভব মেধাবী এবং বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একজন লিজেন্ড উনি। আমাকে ঢোকার পরে জিজ্ঞেস করলেন যে আপনার নামে বাংলাদেশে বিখ্যাত একজন ব্যক্তি আছেন মুক্তিযুদ্ধের সাথে জড়িত। আমি বললাম যে স্যার জেনারেল আতাউল গনি ওসমানী স্যার, যে উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তো স্যার প্রশ্ন ধরলেন জেনারেল আতাউল গনি ওসমানী। আমি বললাম যে স্যার ওই সময়ে উনি যখন জয়েন করেন তখন তার পদবি ছিল কর্নেল, একজন অবসরপ্রাপ্ত কর্নেল, কিন্তু ওনার বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত কর্মরত ছিল। কিন্তু ওনার অধীনস্থ অফিসার ওনার থেকে র্যাঙ্কে যদি বড় হন তাহলে সেটা চেইন অফ কমান্ডে সমস্যা করে, এই কারণে তৎকালীন সময়ের মুজিবনগর সরকার তাকে জেনারেল র্যাঙ্ক দেন এবং উনি হচ্ছেন বাংলাদেশের প্রথম জেনারেল। স্যার বললেন যে এটা 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 কি ঠিক? পাশের একজনকে জিজ্ঞেস করলেন, বলে যে হ্যাঁ স্যার এটা ঠিক। তারপর বললেন তো তাহলে আপনি একটু বলেন তো সেনাবাহিনীর র্যাঙ্কগুলো বলেন তো। আমি বললাম, তো বলার পর বলে যে নৌবাহিনীটা বলতে পারবেন? আমি বললাম যে স্যার নৌবাহিনীটা আমার স্মরণ নেই। সোজা বলছে যে স্যার নৌবাহিনীটা আমার স্মরণ নেই। বলছে না সেটা তো আপনার পারার কথাও না, এইটা পারছেন। এরপরে আমাকে প্রশ্ন করে তাহলে আপনি ওই ভাইবা, এটা ছিল আমার অফিসারের ভাইবা সোনালী ব্যাংকে, কৃষি ব্যাংকে, বলে যে আপনি তাহলে এইখানেই ভাইবা দিতে আসছেন কেন?
অফিসের বাদে ভাইবা দিতে আসছেন, কারণ আমরা তো সিনিয়র অফিসারে আপনাকে খুঁজি, আপনারা তো ওইখানে দরকার। বলছেন স্যার আমি চেষ্টা করছি, আমি পারি না। তখনই বুঝলাম যে আমার ভাইবা হয়ে গেছে, বাকি যেটুকু আছে আমি পারি বা না পারি ও দিয়ে আমার আর দরকার নেই। যদিও বাকি প্রশ্ন, আমাকে একটা প্রশ্ন করছিল আমার রসায়নের বিষয়ে, ওই প্রশ্নটা তারা মানে গুছিয়ে উঠতে পারে না, ওই প্রশ্নটা আমি নিজে সাজিয়ে নিজে উত্তর দিয়ে আসছে। বলছে হ্যাঁ এইটাই প্রশ্ন, এইটাই তো প্রশ্ন আমি নিজে বানাইছি, এখন উত্তর দিলেও কি বা না দিলেও কি, পরে আমি উত্তর দিয়ে আসছি। স্যার আপনারা কি শুনতেছেন আমার কথাটা? এই ভাইভাগুলোতে কী ঘটছে বিসিএস এর ভাইভাটা একটু পরে বলবো, কারণ এটার অভিজ্ঞতা আমার খুব একটা সুখকর না, যদিও এটাতে আমি উত্তীর্ণ হয়েছে। আমার কথাটা কি শুনতে পাচ্ছেন স্যার আপনারা? টিতে হলো টাস্ক, আর মূলত কাজ আর কি। আর এতে হলো অ্যাকশন, আর আর স্যার হলো এটাকে ও স্যার আছে। সিচুয়েশন, টাস্ক আর অ্যাকশন। জি জি, আর হলো রেজাল্ট। এই যে স্যার চলে আসছেন। জি স্যার আপনারা কয় মিনিট ধরে আমি নাই? কয়েক মিনিট আর এক না না মিনিট, এক না, দেড় আপনারা মিনিট হতে পারে। আপনারা কোন পর্যন্ত শুনছেন স্যার? ও আমরা আমি আমি যে কথা বলছি কোন পর্যন্ত শুনছেন? আমি আমার ভাইবের অভিজ্ঞতার কথা বলতেছিলাম, কোন পর্যন্ত শুনছেন? তো স্যার আপনি ওই যে যে বিভিন্ন সেক্টরে ভাইবা দিচ্ছেন স্যার, প্রথম ভাইবা, শেষ ভাইবা, বা তো বিসিএস। মাঝখানে, হ্যাঁ মাঝখানে একটু মানে আমিও খেয়াল করি না, এই কারণে বলি যে আপনারা একটু মাঝে মধ্যে কথা বলবেন, কথা না বলে আমি তো বুঝতে পারি না, কারণ এগুলো তো টেকনিক্যাল জিনিসপত্র, তো একটু আউট হতে যেতে পারে। এই ঘটনাটা কখনো ঘটে না অটোমেটিক্যালি কেটে যাওয়া, কিন্তু আজকে কেটে গিয়েছে অটোমেটিক্যালি। একটু মাঝে মধ্যে স্যার আপনি কথাবার্তা কেটে বলবেন। যাওয়ার পরে আমরা বুদ্ধি করলাম যে বসে না থেকে নিজের নিজের একটু অভিজ্ঞতা ভাগাভাগি করি, কথা বললাম যে আর কি। হ্যাঁ অভিজ্ঞতাটা ভাগাভাগি করতে হবে। তো এই যে ভাইবার অভিজ্ঞতাগুলোর কথা বললাম, এবং আমি রূপালী ব্যাংকের ভাইবার কথা, সরি কৃষি ব্যাংকের ভাইবার কথা বলতেছিলাম। জি তো কৃষি ব্যাংকের ওই ভাইবাটাতে আমি তো আমার উত্তরটা তো দিলামই, যে সেনাবাহিনীর অর্ডার বললাম, এরপর আমাকে নৌবাহিনীর অর্ডার জিজ্ঞেস করলো, আমি বললাম যে স্যার এটা আমার জানা নেই। তখন তারা বললেন যে না এটা আপনার জানা থাকার কথাও না। এরপর আমাকে বললো যে আপনি এইখানে কেন ভাইবা দিতে আসছেন? আমি বুঝতে পারি না। বললো আপনাকে তো আমরা সিনিয়র অফিসারের ভাইবাতে খুঁজি, আপনাদের মতো লোকজন এইখানে কেন আসবেন অফিসার পদে? বললাম স্যার আমি ওইটা তো পরীক্ষা দিয়েছিলাম, চেষ্টা করছিলাম, আমি টিকি নেই। বললো যে না টিকি নেই, মানে ওনারা একটা দেখলাম যে একটু আপসেট হয়ে গেল। যখনই আমি এটা বুঝতে পারলাম, আমি বুঝলাম যে আমার ভাইবে হয়ে গেছে। এরপর আমি প্রশ্ন পারলেও আমার ভাইবে হয়েছে, না পারলেও ভাইবে হয়েছে আমার। তো পরবর্তীতে আমি মানে তারা একটা প্রশ্ন করলো আমাকে, প্রশ্নটা তারা ঠিকমতো করতে পারেনি, সায়েন্সের একটা প্রশ্ন ছিল রসায়নের। আমি সেই প্রশ্নটা নিজে করে বললাম স্যার এই প্রশ্নটা এইটা, স্যার বললো যে হ্যাঁ এইটা। এখন এর উত্তরের আমি কী দেবো? প্রশ্ন তো আমিই বানিয়েছি, এখন উত্তর যদি আমি ভুলও দেই তাও তো তার উত্তরটা ধরতে পারবেন না। জাস্ট আমি যখন পরে বের হয়ে আসবো, বের হয়ে আসার পরে আমার একটা টার্গেট ছিল যে আমি ওনাদের সাথে একটু কথা বলবো। আমি বের হয়ে আসার পরে আমি দরজাটা খুলে বের হওয়ার আগে আমি বললাম যে স্যার যদি অনুমতি দেন আমি একটু কথা বলবো। বললো যে না না তুমি কি বলবে, এতক্ষণ বলছিল আমাকে আপনি আপনি করে, বললো যে তুমি কি বলবো আমরা বুঝতে পারছি। বললাম যে স্যার একটু একটু কথা বলি স্যার। তো বললো যে না তুমি যেটা বলবা সেটা না বললেও হবে, আমি তোমার জন্য সর্বোচ্চ, এইখানে সর্বোচ্চ চেষ্টা আমি করব। একদম বলেই দিয়েছেন আমাকে সর্বোচ্চ মার্কস আমরা তোমাকে দেওয়ার চেষ্টা করব। ব্যাস, একজন নির্বাহী পরিচালক যখন এই কথা বলেন তখন আমার আর মানে ওই ভাইবা নিয়ে আমার টেনশন করাটাই মানে মানে অহেতুক একটা টেনশন। জাস্ট এই ভাইবাতে আপনারা কি বুঝতে পারছেন যে আসলে ভাইবার কি হচ্ছিল এইখানে? এই ভাইবাগুলোতে একটা জিনিস হচ্ছিল, ভাইবা বোর্ডকে আমি স্পেস দেইনি, এবং ওই বাংলাদেশ ব্যাংকের ভাইবাতেও ওইখানেও এক ভদ্রমহিলা ছিলেন, মেবি জিএম হবেন বাংলাদেশ ব্যাংকের, যে উনি দেখলাম যে এর আগে আমাদের যাদেরকে ভাইবা দিয়েছেন ওরা দেখলাম যে মোটামুটি সবাই কান্না করতে করতে কাঁদতে কাঁদতেই বের হয়েছে, মানে ভাইবেই নেন না, বলছে যাও যাও তুমি এখান থেকে যাও, তোমার ভাইবে নেওয়া হবে না, বের করে দিয়েছেন। জাস্ট ওই ভদ্রমহিলাকে ওনারা প্রশ্ন করছেন যে কোনো প্রশ্ন করবেন কি না, ভদ্রমহিলা বলছে না কোনো প্রশ্নই আমাকে করেন না। জাস্ট এটাই ভাইবাটাকে আমি যখন একবার ধরতে পারছি ভাইবাটা, আমি কিন্তু আমার মতো ভাইবাটাকে নিয়ে গেছে, তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেইনি, কারণ আমার জন্য তো একটা সময় বরাদ্দ থাকবে 5 মিনিট 10 মিনিট। তো 5 মিনিট 10 মিনিটের ভেতরে আমি যদি আমার প্রশ্নটাই তাদেরকে দিয়ে দেই, তারা যদি সেইভাবে যদি আমাকে প্রশ্ন করে, তাহলে ভাইবাতে তো অন্য কোনো প্রশ্ন করার তো আর সুযোগ নেই, আছে কি? অন্য কোনো প্রশ্ন করার সুযোগ নেই। তাহলে ওই অবস্থাটাতে ভাইবাটা তখন আমার কন্ট্রোলে ছিল, একদম ভেরি ফার্স্ট প্রথম ভাইবা থেকে শুরু করে একদম সর্বশেষ যে ভাইবা
বিসিএস এর ভাইবা, ওইটার অভিজ্ঞতাটা আমি নেক্সট ক্লাসে বলবো। তো এইটা হচ্ছে ভাইবা, অর্থাৎ আপনি ভাইবা বোর্ডে যা কিছু করবে সমস্ত কিছুর উত্তর আপনার জানা নেই, আবার অনেক কিছুর উত্তরই আপনার জানা আছে, সেইটাকে টার্গেট থাকবে আপনার ভাইবা বোর্ডকে ওই জায়গাতে প্রশ্নটা নেওয়া, যে আপনি এখন এইখান থেকে প্রশ্ন করেন। বিষয়টা কীরকম, যেমন ধরেন আপনাদের কারো একজনের বাড়ি বগুড়া থাকতে পারে, তাই না, বগুড়া থাকতে পারে আপনারা। এখন আপনি ধরেন কথা প্রসঙ্গে বলে ফেললেন যে স্যার, মানে ধরিয়ে দিলেন যে বগুড়ার বিখ্যাত কোনো কিছু বলে ফেললেন আপনি, বগুড়ার দই। এখন বগুড়ার দই বলে কি আপনি থেমে থাকবেন? আপনি উল্টা ভাইয়া বোর্ডকে প্রশ্ন করেন যে স্যার বগুড়ার দই তো খুব বিখ্যাত, যদিও খাঁটি দই পাওয়া যায় না স্যার, বগুড়ার খাঁটি দই কি কখনো খেয়েছেন? আপনি ভাইয়া বোর্ডকে প্রশ্ন করেন, ভাইয়া বোর্ড উল্টা আপনাকে প্রশ্ন করবে আপনি কি খেয়েছেন, আর স্যার বগুড়ার খাঁটি দই কোথায় পাওয়া যায়? আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? একজনের বাড়ি হলো যশোর, আপনি বললেন যে স্যার ওই আমার বাড়ি ওই মাইকেল মধুসূদন দত্তের বাড়ির পাশে। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত আছে, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আপনি কি জানেন? আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? বিষয়টা কি বুঝতে পারছেন? আপনাকে বলতে বললে ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনি বললেন যে স্যার আমার অবসর সময় মাছ ধরতে ভালো লাগে, আমি মানে যে কোনো সময় মাছ ধরি এবং সে মাছটা ধরে আমি গরিব যদি পাই তাদেরকে দিয়ে দিই, কারণ মাছ ধরাটা আমার একটা নেশার মতো। হ্যাঁ, আপনি কি মাছ ধরতে পারেন? আপনি কি মাছ ধরেন? মানে এই যে জায়গাটা ভাইবাটাকে আপনার কাছে নিয়ে না, আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? যদি এইটা না করেন, যদি যেমন আমাদের এখানে সম্মানিত অনেক সিনিয়র শিক্ষকরা আছেন, বেশ কয়েকজন সিনিয়র শিক্ষকরা আছেন, আজিজ স্যার আছেন, আমাদের হাফিজ স্যার মনে হয় আজকে নেই, থাকলে ভালো হতো, যে ভাইবা বোর্ডে আমি বারবার এই কথাটাই বলি, আপনাকে যদি ভাইবা বোর্ড আটকাতে চায়, আপনি কোনোদিন ভাইবা বোর্ডকে ক্রস করে আসতে পারবেন না, কোনোদিন না, কিন্তু আপনি সেই সুযোগটা দেবেন না তাকে, পরবর্তী প্রশ্নটা আপনিই তৈরি করে দেবেন। আচ্ছা স্যার, 10:15 বাজে, আমাদের এখানে একটু ওয়েদার খারাপ, তো ইনশাল্লাহ আপনাদের সাথে তো সামনে আরও ক্লাস হবে, আমরা আজকের এই ক্লাসটাকে এইখানে স্টপ মানে শেষ করব। আমি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নেব স্যার। আমি আজকে যতটুকু বললাম এইটুকুতে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? স্যার প্রশ্নের মধ্যে স্যার শেষে যে কথাটা স্যার, একজন জি। প্রধান শিক্ষক হিসাবে, আর স্যার আপনি উদাহরণস্বরূপ বললেন, যদিও যদি বলা হয় যে আমার মাছ ধরার খুব শখ, অবসরে আমি মাছ ধরি, কথাটা কি স্যার মানাবে, মানানসই হবে? কেন মানা যাবে না? কেন মানা যাবে না? আমাকে যদি বলতে বলে যে স্যার আমার অবসর গাছে ওঠার খুব শখ স্যার, অবসর সময় আমি গাছে উঠি, গাছে উঠে আমি আকাশ দেখি স্যার, আমার দেখতে খুব ভালো লাগে, নিরিবিলি থাকতে, এটা তো আপনার শখ, আপনার শখ এটা, এটাকে আরেকজন ঠিক করে দেবে আপনার শখ কি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অবসর সময় স্যার আমি গিয়ে বিলের মধ্যে বসে থাকি স্যার, ছোটোবেলায় যখন যেতাম তখন তো অনেক সময় জোর করে পাঠাতো মা খাবার টাবার দিয়ে আসতে, এখন বড় হওয়ার পর আমাকে টানে স্যার, যদি এখন কেউ জোর করে পাঠায় না, কিন্তু আমার মন টানে, আমি চাই সেখানে বসে, এটা তো আপনার শখ। আমি ভাবি, আমি আমার জীবনকে নিয়ে ভাবি, যে জীবন পেছনে ফেলে এসেছে সেই জীবনকে নিয়ে ভাবি, আমি সামনে আগামী ভবিষ্যতের দিকে ভাবি, যে আমি যখন থাকবো না এরা তো থাকবে তখন, এটা তো আপনার শখ। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? এটা তো আপনার শখ। বই পড়াই যে শুধু শখ হবে বিষয়টা তো এমনটা না, জি, জি, জি। বই পড়াই যে শখ হবে এমনটা না। আপনি অবসর সময় কী করেন স্যার? অবসর সময় বসে বসে আমার স্কুলের ওইখানে স্যার ছোট্ট একটা ক্ষেতের মতো আছে স্যার, আমি ওইখানে একটু ওই জমিটা চাষ করি, আপনার শখ এটা। অবসর সময় আপনি কী করেন স্যার? অবসর সময় যেহেতু শিক্ষক মানুষ স্যার, অবসর, এখন আর অবসর জিনিসটাকে ভালো লাগে না, এতদিন শিক্ষকতা করছে, এখন ওই প্রতিষ্ঠান বা শিক্ষার্থী ছাড়া ভালো লাগে না, এই অবসরের পর বাড়ির কাছাকাছি বা কোথাও বাজারে টাজারে গেলে এই ছাত্রছাত্রীদেরকে যদি পাই, তাদের একটু বাসায় যাই, তাদেরকে দেখে আসি, আমার ভালো লাগে স্যার। আপনার শক্ত চুরি তো আর করেন না আপনি, সুতরাং ওইটা বলতে আপনি কার্পণ্য বোধ করবেন না স্যার। আর 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 কোনো স্যারের কি কোনো প্রশ্ন আছে? কোনো স্যারের কি প্রশ্ন আছে? আমি একটু জি। বলতে পারি স্যার? জি বলুন স্যার। স্যার আমার বিষয়টা হচ্ছে যে আমি তো আপনার মতো করে সুন্দর করে কথাটা বলতে পারি না, কিন্তু আমার দ্রুত হয়ে যায়, সেক্ষেত্রে স্যার আপনার কাছে একটু পরামর্শ চাচ্ছি স্যার। স্যার এইটা শোনেন স্যার, আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু গুণবলী দিয়ে পাঠিয়েছেন, যেটা আপনার ন্যাচারাল সেটাকে আপনি ব্রেক করবেন না। একটা ভাইবার জন্য আপনি কেন আপনার এই 40, 50, 60 বছরকে পাল্টাবেন?
যেটা আছে সেটাই থাকুক, এটাকে পাল্টানোর দরকার নেই স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। কারণ আপনি আপনার ন্যাচারাল এই মানে ন্যাচারাল ওয়েটাকে যদি ব্রেক করতে চান তাহলে আপনি আটকে যাবেন। তবে হ্যাঁ, এইটা ঠিক, কথা বলার সময় একটু স্পষ্ট করে, অর্থাৎ যেটা বলবেন সেটা শোনার একটু চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আর এই প্রবলেমটা নেই স্যার। আচ্ছা স্যার, আর 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 কোনো স্যারের কি কোনো প্রশ্ন বা কোনো পরামর্শ কি আছে স্যার? স্যার, সম্মানিত স্যারেরা, আচ্ছা সম্মানিত স্যারেরা প্রশ্ন করুন স্যার, প্রশ্ন করুন আপনারা। প্রশ্ন যদি না করতে পারেন ভাই এবারে উত্তর দিতে পারবেন না। স্যার তো কিছু বলছেন না। সম্মানিত স্যারেরা প্রশ্ন করুন স্যার, কোনো পরামর্শ থাকলেও সেইটা বলুন, আর এর আগে একটু লিখুন আপনাদের হোমওয়ার্ক। জি স্যার আসসালামু আলাইকুম। জি, স্যার ওয়ালাইকুম আমার আসসালাম। একটা ইচ্ছা থেকে আমি একটা কাজ করতেছি, বেশ 8 মাসের মতো সময় হচ্ছে। সেটি হলো যে আমার স্কুলের এই ছেলে মেয়েদের নিয়ে আমি একটি মানে এটা হচ্ছে সেবামূলক কাজ করতেছি। মানে তাদের অর্থায়ন এবং কিছু ডোনারের মাধ্যমে। এটা কি স্যার শখ হিসেবে আমি বলতে পারি? না বলবেন, আপনি কেন বলবেন? আপনি যে কাজটা করতেছেন এটা তো অসাধারণ একটা উদ্যোগ। মানে অর্থাৎ ওই যে যেটা বলা যায় যে ওয়েলফেয়ার ফান্ডের মতো। এটা তো অসাধারণ একটা উদ্যোগ যে স্যার অবসর টাইমে, একটা সময় ভাবতাম যে অবসর নেব জীবনে, এখন হয়তো অবসর নেওয়ার বয়স চলে আসছে, কিন্তু এখন স্যার বুঝতে পারছি যে আসলে অবসর বলতে কিছু নেই। যে আমার আমি ওই স্যার, আকাঙ্ক্ষাটাকেই মানে বাস্তবায়ন হ্যাঁ করার স্যার, জন্য আমি 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 সহায়তা অবসরে বলতে স্যার আমি কাজই করতে চাই, যার কারণে আমি এখন থেকে সেই প্রস্তুতি নিচ্ছি। আমার এরকম একটা ওয়েলফেয়ার মানে দাতব্য সংস্থা আছে স্যার, আমি এদেরকে নিয়ে অবসর সময় এই কাজটা করি। আপনি যদি এইটা যদি বলতে পারেন স্যার, আপনার ভাইবা শেষ, আপনি পাস। যদি বলতে পারেন, এখন আপনার টার্গেট থাকবে আপনি এইটা বলবেন, আপনার টার্গেটই থাকবে এইটা, আপনাকে বলতেই হবে যেভাবেই হোক। এইটা আমি বলবোই, যদি কোনো প্রশ্ন নাও করে তারপর আপনি বলবেন স্যার আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর মুখস্থ করে আসছি, আমার কিন্তু এখন এটা বলতে হবে স্যার, প্রশ্ন না করলে আমি এটার উত্তর দেবো। জাস্ট এই জিনিসটা আপনাদের এই গেমিং কৌতূহল সৃষ্টি করা লাগে। এইটা বলতেই হবে আপনাকে, ঠিক আছে? তো স্যাররা আমি একটু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব। আপনাদের হোমওয়ার্ক থাকবে 1 থেকে 20 পাতা, আমাদের যে শিট আছে সেই শিটের 1 থেকে 20 পাতা। আমরা কালকে আরও কিছু আলোচনা করে আমরা সোজা মক ভাইবে চলে যাব, ঠিক আছে? আমরা যে 1 থেকে একই টাইমে 9টা। জি আগামীকাল না, এটা হবে সোমবার। জি, সোমবার। স্যার 1 থেকে 20 পৃষ্ঠা নাকি? জি 1 থেকে 20 পৃষ্ঠা। তো ধন্যবাদ স্যার আপনাদেরকে সহযোগিতা করার জন্য, এতক্ষণ একসাথে ধন্যবাদ স্যার সাথে থাকার আপনাকেও। জন্য। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।